হ্যালো ফ্রেন্ডস, লিভ ফেয়ার ডু ম্যাথামেটিক্স চ্যানেলে স্বাগত। আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা নবম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের কোষে দেখি 3.2 এর সমাধান করব। 3.2 এর 4 দাগের যে 5টি অঙ্ক আছে সেই 5টি অঙ্ক আমরা এখন দেখব, যেখানে আমরা সমীকরণ গঠন করব এবং ছক কাগজে সেই সমীকরণগুলি চিত্র অঙ্কন করে আমরা অঙ্কগুলি করব। তো প্রত্যেকটি অঙ্ক বন্ধুরা বিশদভাবে বিস্তারিতভাবে আমি বোঝাবো তোমাদেরকে। আর যেহেতু ছবি এঁকে করাবো এবং প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে বোঝাবো এবং সবিস্তারে ব্যাখ্যা করব, এবং অঙ্কটা করার সময় কেন আমি এইভাবে করছি, আমার ভাবনাটা কি, সেটাও আমি তোমাদের বুঝিয়ে বলার চেষ্টা করব। তোমরা কিভাবে ভাববে, শুধু অঙ্ক কিভাবে করবে নয়, কিভাবে ভাবলে অঙ্কটা তোমাদের সমাধান হবে সেটাও আমি বলবো। সেই কারণে ভিডিওটা বন্ধুরা একটু লম্বা হবে, কিন্তু আমি তোমাদেরকে এটুকু বলতে পারি, তোমরা যদি প্রথম অঙ্কটা আমি কিভাবে করছি তা ভালো করে বুঝে নাও, দেখে নাও, বাকি 4টে অঙ্ক তোমাদের দেখার প্রয়োজন হবে না, তোমরা নিজেরাই সমাধান করতে পারবে। তবুও আমি সবকটা অঙ্কই সমাধান করে দেবো, যাতে করে তোমরা নিজেদের মতো করে সমাধান করার পরে মিলিয়ে নিতে পারো যে তোমরা ঠিকভাবে সমাধানটা করেছো কিনা। তো আর বেশি কথা বলবো না, চলো ভিডিওর শেষে দেখা হবে। আর যদি তোমাদের কিছু বলার থাকে তোমরা প্লিজ ভিডিও শেষে কমেন্টে আমাকে জানিও। তাহলে এখন আমরা 4 দাগের অঙ্ক শুরু করব। 4 দাগের অঙ্কে বলেছে নিচের বক্তব্যগুলি দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ আকারে প্রকাশ করি ও সমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করি। তাহলে কি করতে হবে, নিচের অঙ্কগুলিকে আমাদের প্রথমে দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে হবে। এইটা কিন্তু মনে রাখবে, দুই চল বিশিষ্ট অর্থাৎ দুইটি চল ধরে নিয়ে করতে হবে। দুইটি চল মানে এক্স আর ওয়াই ধরে নিতে হবে, কিন্তু এখানে বলে দিয়েছে তোমায় দুটো চল ধরেই করতে হবে, দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ। অর্থাৎ তোমাকে চেষ্টা করতে হবে প্রত্যেকটি অঙ্ক এক্স আর ওয়াই ধরে কিভাবে করা যায়, সমীকরণ কিভাবে গঠন করা যায় এক্স এবং ওয়াই এই দুটি চলরাশি ধরে। এ বিও ধরতে পারো, মানে তোমাকে দুইটি চলরাশি ধরতে হবে। ওকে, আর সমীকরণগুলি লেখচিত্র অঙ্কন করতে হবে তারপরে। ঠিক আছে, তাহলে তোমরা নিশ্চয়ই জানো, আমি আগের ভিডিওতে বলেছি যে দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ মানেই হচ্ছে সেটা সরল রেখার সমীকরণ। অর্থাৎ এই সমীকরণগুলোর যে লেখচিত্র অঙ্কন করতে হবে, মানে একটা সরল রেখাকে প্রকাশ করবে সমীকরণগুলো, সেই সরল রেখাটা ছবি তোমাদেরকে এঁকে দেখাতে হবে। ঠিক আছে, কিভাবে করব এখন আমরা সেই অঙ্কগুলি করার চেষ্টা করব। তো আশা করি এরপরে আমরা কি করতে চলেছি সেটা তোমাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি, ধারণাটা স্পষ্ট হয়েছে। চলো এবার অঙ্কে যাই। দেখো প্রথম অঙ্কটা 4 দাগের 1 কি বলেছে, বর্তমানে সুজাতার পিতার বয়স সুজাতার বয়স অপেক্ষা 26 বছর বেশি। দেখো প্রথম অঙ্কটার ক্ষেত্রে তোমাদেরকে হিন্ট দিয়ে দিয়েছে যে ধরি সুজাতার পিতার বয়স এক্স বছর এবং সুজাতার বয়স ওয়াই বছর। দেখো এই অঙ্কটা তোমরা এইভাবে করতে পারতে যে সুজাতার পিতার বয়স অপেক্ষা 26 বছর বেশি, তাহলে তুমি ধরে নিতে পারতে সুজাতার বয়স এক্স আর সুজাতার পিতার বয়স এক্স প্লাস 26। কিন্তু এক চল দিয়ে ধরলে তুমি সমীকরণটা কি লিখবে, কিছুই লিখতে পারতে না এখানে। ঠিক আছে, তো সেই জন্য সমীকরণ গঠন করার জন্য তোমাকে দুটো চল ধরতেই হবে, আর সেটাই এখানে বলে দেওয়া আছে, দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। ঠিক আছে, তাহলে চলো, ওই জন্যই প্রথমে বলে দিয়েছি ধরি সুজাতার পিতার বয়স এক্স বছর আর সুজাতার বয়স ওয়াই বছর। তাহলে ওটা লিখে ফেলি যেটা বলা আছে এখানে, ধরে দিয়েছে প্রথম অঙ্কটার ক্ষেত্রে ধরি সুজাতার পিতার বয়স এক্স বছর এবং সুজাতার বয়স ওয়াই বছর। ঠিক আছে, তাহলে সমীকরণটা কি হবে, তাহলে শর্তানুসারে কি হবে দেখো বলে দিয়েছে সুজাতার পিতার বয়স সুজাতার বয়স অপেক্ষা 26 বছর বেশি। তাহলে সুজাতার পিতার বয়স কত, আমরা ধরে নিয়েছি এক্স, তাহলে সুজাতার পিতার বয়স হচ্ছে এক্স। এটা কি হবে না সুজাতার বয়স অপেক্ষা 26 বছর বেশি। সুজাতার বয়স কত, দেখো বলা আছে ওয়াই বছর, সুজাতার বয়স ওয়াই বছর, তাহলে ওয়াই অপেক্ষা 26 বেশি, তার মানে ওয়াই প্লাস 26। তাহলে এক্স সমান ওয়াই প্লাস 26, এইটাই হচ্ছে সমীকরণ। ঠিক আছে, এই সমীকরণটা আমাদেরকে সমাধান করতে হবে, সমাধান নয়, আমাদেরকে ছবি এঁকে দেখাতে হবে। বলেছে সুজাতার পিতার বয়স সুজাতার অপেক্ষা 26 বছর বেশি, আমাদেরকে লেখচিত্র অঙ্কন করে দেখাতে হবে। তো এই লেখচিত্র কিভাবে অঙ্কন করব, তাহলে এই সমীকরণটা একটা দাগ নাম্বার তোমরা এইভাবে দিয়ে দিতে পারো, 1 নম্বর সমীকরণ এইভাবে বলতে পারো। ঠিক আছে, ওকে, এবার এটা লেখচিত্র অঙ্কন করতে হবে।
দেখো এই সমীকরণটা এক্স সমান ওয়াই প্লাস 26 আকারে লেখা আছে। তাহলে এর লেখচিত্র যখন আমরা অঙ্কন করব, কি করব আমরা প্রথমে একটা এরকম লেখচিত্র অঙ্কন করার আগে আমাদেরকে একটা এরকম ছক কেটে নিতে হবে। ঠিক আছে, এই ছকটাকে আমরা এইভাবে কেটে নেব। ঠিক আছে, এবার তোমরা উপরে লিখে দিবে এই ঘরটাতে এক্স সমান ওয়াই প্লাস 26, আর নিচের ঘরটাতে শুধু এক্স লিখে দেবে। সরি, উপরের ঘরটায় এক্স লিখেছো, এক্স সমান ওয়াই প্লাস 26, তাহলে নিচের ঘরটায় শুধু ওয়াই লিখবে। ঠিক আছে, তাহলে এই ঘরটায় আমি নিচেতে ওয়াইয়ের মানগুলো লিখবো, আর এখানে ওয়াইয়ের মান বসিয়ে দিলে আমি এক্সের মান পেয়ে যাবো, সেটা এখানে লিখবো। তাহলে আমি 3টে ঘর টেনে নেবো, অন্তত 3টে, তার বেশিও নিতে পারি। দেখো একটা তোমরা নিচু ক্লাসে পড়েছো যে একটা সরল রেখা টানার জন্য 2টো বিন্দুর প্রয়োজন, কিন্তু আমি এখানে 3টে ঘর নিচ্ছি, মানে আমি 3টে বিন্দুর স্থানাঙ্ক পাবো। কেন 3টে বিন্দু নিচ্ছি? 2টো বিন্দু দিয়ে তো সরলরেখা পাওয়া যায় অবশ্যই, কিন্তু আমরা 3টে বিন্দু নেব নিশ্চিত হয়ে যাওয়ার জন্য। 2টো বিন্দু দিয়ে যে কোনো যাবে, আর তৃতীয় বিন্দুটাও যদি ওই সরলরেখার উপর থাকে, তার মানে আমি নিশ্চিত হয়ে গেলাম যে আমাদের যে পদ্ধতিতে আমরা বিন্দুগুলো বার করছি সঠিক পদ্ধতি। বুঝতে পেরেছো? আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবার ছবিটা আঁকলে বাকি ধারণা তোমাদের স্পষ্ট হয়ে যাবে। দেখো কিভাবে করবো, এবার আমি রাফ খাতায় তোমাদেরকে করে দেখাচ্ছি কিভাবে তোমরা রাফেতে সমাধানটা করে এখানে মানগুলো বসাবে। ঠিক আছে, তাহলে এইখানেতে দেখো ওয়াই প্লাস 26 আছে, আর নিচে এই এক্স সমান ওয়াই প্লাস 26 আছে, আর নিচে ওয়াই আছে। ভালো করে বুঝবে, প্রথম অঙ্কটা বুঝে গেলে বাকি অঙ্কগুলো নিজেরাই করতে পারবে। তো দেখো সব থেকে সহজ যেটা, তোমরা ওয়াই সমান যদি 0 বসাও, তাহলে এখানে ওয়াই সমান 0 বসালে তাহলে এক্সের মান কত পাবে, আমি বসিয়ে দিলাম ওয়াই সমান 0। এখানে ওয়াই সমান 0 বসিয়ে দিলে এক্সের মান কত পাবে দেখো, তাহলে এক্স সমান ওয়াইয়ের জায়গায় 0 বসিয়ে দিলাম, 0 প্লাস 26 সমান 26। তাহলে এক্স সমান কত হলো 26, তাহলে এই ঘরটা এক্সের জায়গায় 26 বসিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এবার আমি ধরো ওয়াইয়ের মান যদি আমি এখানে -10 বসাই, ঠিক আছে, দেখো এখানে ওয়াইয়ের মান 1 বসালেও হবে, এক্সের মান কী হবে 27 হবে। ওয়াইয়ের মান 2 বসালে এক্সের মান 28 হবে। ঠিক আছে, তো তোমরা এরকম 1 2 3 করে বসে বসে যেতে পারো। আমি যেখানে -10 বসিয়েও দেখলাম, আমি -1 -2ও বসাতে পারি, তো আমি -10 নিচ্ছি। ঠিক আছে, তাহলে ওয়াইয়ের জায়গায় -10 বসালে ওয়াই সমান -10 হলে এক্স সমান কত হবে, তাহলে এক্স সমান কী হবে ওয়াই প্লাস 26। ওয়াইয়ের জায়গায় বসালাম -10 প্লাস 26, তাহলে কত হলো -16। তাহলে ওয়াই সমান যখন -10, সরি -10 প্লাস 26 হবে +16, তাহলে এক্স সমান হয়ে যাবে 16। এক্সের মান হয়ে গেল 16, এখানে বসিয়ে দিলাম। দেখো আমি যদি ওয়াইয়ের মান ধনাত্মক বসাতাম, তাহলে এক্সের মান হয়ে যেত কত, ওয়াইয়ের জায়গায় 10 বসালে 10 প্লাস 26 36 হয়ে যেত। যখন গ্রাফ খাতায় প্লট করবে তখন এই 36 মানটা হয়তো অনেকটা দূরে চলে যাবে। ঠিক আছে, তো মানগুলো একটু কাছাকাছি থাকলে আমাদের গ্রাফ খাতায় প্লট করতে সুবিধা হবে। একটু ছোটো সংখ্যা হলে, একটু বড় সংখ্যা হলে আমাদেরকে বেশি গুনতে হবে, বেশি সময় নষ্ট হবে, সেই কারণেই আমি এটা করলাম। তোমরা এইভাবে নাও করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ওকে। এবার আমি ধরো ওয়াইয়ের জায়গায় কি বসালাম, এবার দেখো আমার মনে এই প্রশ্ন আসতে পারে যে আমি এইটাকে 0 করব কি করে। দেখো 26 আছে, ওয়াইয়ের জায়গায় যদি আমি -26 বসাই, তাহলে -26 আর +26 0 হয়ে যাবে, তাই তো। আমি একবার ওয়াইটা 0 বসিয়েছি, এবার আমি এক্সটাকে 0 করতে চাই। এক্সটাকে 0 করতে গেলে কী বসাবো, ওয়াইয়ের জায়গায় -26 বসাই যদি, দেখো তাহলে -26 আর +26 0 হয়ে যাবে। তাহলে আমি ওয়াইয়ের জায়গায় বসালাম -26, তাহলে এক্স কত হয়ে যাবে, তাহলে ওয়াই সমান -26 হলে এক্স সমান ওয়াই প্লাস 26, তাহলে ওয়াইয়ের জায়গায় বসিয়ে দিলাম -26 আর +26 মিল হয়ে গেল 0, তাহলে এখানে বসিয়ে দিলাম 0। তাহলে আমি 3টে বিন্দু নিয়ে নিয়েছি, এবার আমি খাতায় ছবিটা আঁকতে পারবো। ঠিক আছে, তো চলো প্রথমে ছবিটা আঁকা তোমাদের দেখাই কীভাবে আঁকবো। তো আমি প্রথমে গ্রাফ খাতা নিয়ে নিলাম। ঠিক আছে, এবার এই গ্রাফ খাতায় আমি ঠিক মাঝ বরাবর, এই ক্ষেত্রে যেহেতু এটা আমার ছোট খাতা, তো আমি এই বিন্দুটাকে মূল বিন্দু করব। ঠিক আছে, করে তোমাদেরকে আমি দেখাবো। আর এইদিকে তাহলে কি হলো, এটা হলো আমার এক্স অক্ষ, তাহলে এটা এক্স ও এক্স ড্যাশ, আর এইটা হলো ওয়াই ও ওয়াই ড্যাশ। ঠিক আছে, এক্স অক্ষ ওয়াই অক্ষ টেনে নিলাম।
বোঝা গেল? আচ্ছা, এবার যেটা করব, আমাদের উচিত ছিল যে এই এক্স অক্ষটাকে একটু বাড়িয়ে নিয়ে আমরা একবারে বাড়িয়ে রাখবো একটু। আমি একটু ছোটো করে টেনে ফেলেছি, এটাকে একটু বেশি করে বাড়িয়ে নাও, কারণ আমাদের 26 পর্যন্ত যেতে হবে। তো তো আমি পুরোটা টেনে নিলাম, ঠিক আছে? তাহলে এখানটা কেটে এক্সট্রা নামটা আমি এখানটা দিলাম। ওকে, চলো এবার আমরা অঙ্ক করব। আর বাম দিকটাও এক্স অক্ষে একটু বাড়িয়ে দেবো আমি বাড়িয়ে দিয়ে পুরোটা করে নিলাম। এখানে এক্সট্রা নয়, আমি এখানটা নাম দিলাম এক্স ড্যাশ। ওকে, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। এবার দেখো, তাহলে প্রথম বিন্দুটার স্থানাঙ্ক কত? এক্স আর ওয়াই। এক্স স্থানাঙ্ক হচ্ছে 26, এটাকে ভাবো 26,0 বিন্দু, ঠিক আছে? এই বিন্দুটাকে ভাবো, আমি এখানে বোঝানোর জন্য লিখছি এক্স স্থানাঙ্ক 26 আর ওয়াই স্থানাঙ্ক 0, তার মানে 26,0 এই বিন্দুটা, ঠিক আছে? তাহলে এক্স স্থানাঙ্ক 26 মানে এক্স অক্ষ বরাবর আমি মূল বিন্দু থেকে যাত্রা শুরু করব, প্লাস 26 মানে ডান দিকে যাবো এক্স অক্ষ বরাবর। কত ঘর যাবো? 26 ঘর। তাহলে প্রথমে এখান থেকে মোটা ঘরটায় আসবো, মোটা লাইনটা 10 ঘর, তারপরে মোটা লাইনটা আরও 10 ঘর মানে 20 ঘর, তারপরে এই অল্প মোটা একটু লাইনটা আসলে 25 ঘর, 5 ঘর, আর এক ঘর হচ্ছে 26, এখানে এই বিন্দুটায় এলাম, ঠিক আছে? আর ওয়াই স্থানাঙ্ক তো 0, তার মানে ওয়াই অক্ষ বরাবর উপরে বা নিচে যাওয়ার দরকার নেই। তাহলে এই বিন্দুটাই গোল করে একটু দাগ দেবো, দিয়ে তার চারপাশে একটা গোল দিয়ে দেবো। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কী হয়ে গেল আমাদের? 26,0। আচ্ছা, এর পরের বিন্দুটা কি আছে দেখো, এক্স হচ্ছে 16 আর ওয়াই হচ্ছে -10। তার মানে এই বিন্দুটা কিন্তু আসলে, আমি এটা খাতায় ছোটো করে লিখছি, তোমরা কিন্তু এভাবে লিখবে না, তোমরা দরকার হলে রাফে লিখে নেবে, ঠিক আছে? তাহলে দেখো, এই বিন্দুটা হচ্ছে 16,-10, বুঝতে পেরেছো? তাহলে পরের বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 16,-10, তার মানে এক্স স্থানাঙ্ক হচ্ছে 16। তাহলে আমি আবার মূল বিন্দু থেকে যাত্রা শুরু করব। কত ঘর যাবো? এক্স স্থানাঙ্ক 16 মানে এক্স অক্ষ বরাবর ডান দিকে যাবো, ধনাত্মক যেহেতু। তাহলে এইখানে এলাম 10 ঘর মোটা দাগটাতে, তারপরে অল্প মোটা দাগটাতে এলাম 15 ঘর, 5 ঘর মানে 15 ঘর, আর এক ঘর হলে 16 ঘর। আর ওয়াই স্থানাঙ্ক হচ্ছে -10, তার মানে ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে 10 ঘর নামবো। নিচের দিকে 10 ঘর মানে এই লাইন বরাবর যে মোটা দাগটা পড়বে নিচের দিকে সেইখানটায়, তাহলে 10 ঘর হয়ে গেল আমার। তাহলে এই ঘরটায় গোল দাগ দিয়ে দিলাম। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কী হয়ে গেল? 16,-10। তার পরের বিন্দুটা তাহলে কত আছে দেখো, এক্স স্থানাঙ্ক আছে 0, ওয়াই স্থানাঙ্ক আছে -26। তাহলে 0,-26, তাহলে এক্স স্থানাঙ্ক হচ্ছে 0, তার মানে এক্স অক্ষ বরাবর উপরে বা নিচে যাব না। এরপরে আছে -26, তার মানে ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে যাব। তাহলে ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে যাব মানে প্রথমে এলাম 10 ঘর, তারপরে এলাম আরও 10 ঘরে, মোটা দাগটায় 20, এই দাগ বরাবর নিচের দিকে নামবো। তাহলে এইটা হচ্ছে 25, তাই তো? আর এইটা হচ্ছে 26, তাহলে এই বিন্দুটা হয়ে যাবে -26। তাহলে গোল করে দাগ দিয়ে দিলাম, এইটা হয়ে গেল 0,-26। তোমাদের মনে প্রশ্ন হতেই পারে, অ্যাক্সিসটা তো আমার ছোটো হয়ে গেছে, একদম তাই, অ্যাক্সিসটাকে একটু বাড়িয়ে দেবো। তো এই কারণে বলছি বন্ধুরা, আমার মতো ভুল যাতে তোমাদের না হয়, সেই জন্য তোমরা কি করবে, তোমরা একবারেই অ্যাক্সিসগুলো একটু বড় করে টেনে রাখবে, ঠিক আছে? নাহলে খাতায় কাটাকাটি হবে। তো ওয়াই ড্যাশ বিন্দুটা এইখানে না দিয়ে আমি এইখানে ওয়াই ড্যাশ নামকরণ করে দিলাম, ঠিক আছে? তো তোমাদেরকে অবশ্যই বলবো যে অ্যাক্সিসগুলো, এই অক্ষগুলো তোমরা প্রথম থেকে একটু বেশি করে লম্বা করে টেনে রাখবে, নইলে আমার মতো ছোটো ভুল হয়ে যাবে, এরকম কাটাকাটি হয়ে যাবে খাতায়, ঠিক আছে? তাহলে 3টে বিন্দু পেয়ে গেলাম দেখো, 0,-26, 16,-10, 26,0। এই 3টে বিন্দু দেখেই তোমরা বুঝতে পারছো, যেন মনে হচ্ছে এই বিন্দু দিয়ে একটা সরলরেখা যাচ্ছে। তাহলে এবার এই 3টে বিন্দুকে আমি একটা লাইন টেনে যোগ করে দেবো। এইভাবে একটা স্কেল বসাবো, এই বিন্দুটার উপর লম্ব করে স্কেলটা প্রথমে ঠিকিয়ে নেব, আর একটা যে কোনো বিন্দু ধরে নেব। তাহলে দুটো বিন্দু দিয়ে সরলরেখাটা এইভাবে বসাবো আমি, দিয়ে লাইনটা টেনে দেব। যদি তৃতীয় বিন্দুটা দিয়েও পাস করে যায় লাইনটা, কোনো রকম আঁকা বাঁকা না হয়ে, তার মানে 3টে বিন্দুই সরলরেখার উপর আছে। তোমরা দেখো 3টে বিন্দুই এই সরলরেখার উপর দিয়ে গেছে। তাহলে এই 3টে বিন্দু যাচ্ছে কোন সরলরেখাটা? এই সরলরেখাটা। তাহলে এই সরলরেখাটার সমীকরণই হলো এই সমীকরণটা, x = y+26, কারণ এই সমীকরণটা থেকে আমরা 3টে বিন্দু বার করে এই সরলরেখাটা এঁকেছিলাম, তাই তো? তাহলে এই সরলরেখাটার সমীকরণ কি হয়ে গেল, আমরা এইখানটায় লিখে রাখতে পারি x = y+26। এইটা হয়ে গেল এই সরলরেখাটার সমীকরণ। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কীভাবে সমীকরণ সরলরেখা টানতে হয়। ওকে বন্ধুরা, তাও এই ছিল কিন্তু অঙ্কটা এইভাবে করার। এবার এইভাবে অঙ্কগুলো করার জন্য আমাদেরকে একটু লিখতে হয়। কি করলাম আমরা, এই যে এখানে গ্রাফ কাগজের লিখে যে টেনে দিলাম, তো আমরা এখানে কি করেছি যাতে স্যার বুঝতে, আমরা তোমরা যখন পরীক্ষা খাতায় করবে, যিনি পরীক্ষা তোমাদের খাতা দেখছেন, তোমরা ঠিক বুঝে অঙ্ক করেছো কিনা সেটা তাকে তো বোঝাতে হবে। সেই জন্য তোমাদের কিছু কথা লিখতে হবে। আমি এই সরলরেখাটার নাম দিয়ে দিলাম AB,
এভাবে নাম দিতে পারো, ঠিক আছে। আর তোমরা চাইলে এই তিনটে বিন্দুর আলাদা করে নাম দিয়ে দিতে পারো, যেই তিনটে বিন্দু তোমরা বসিয়েছো এভাবে পি কিউ আর চাইলে দিতে পারো, ঠিক আছে। তাহলে এ বি হলো সরলরেখা। তাহলে আমরা কি লিখবো এখানে? আমরা লিখবো, তাহলে লিখবো যে ছক কাগজ কোনটা? এই যে গ্রাফ খাতাটা, এটাই ছক কাগজ, ঠিক আছে। তাহলে ছক কাগজ আমরা কি করেছি দেখো, এক্স ও এক্স ড্যাশ আর ওয়াই ও ওয়াই ড্যাশ, এই দুটো লম্ব অক্ষর অঙ্কন করেছি। তাহলে সেটাই লিখে দেবো, ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ দুটি লম্ব অক্ষ অঙ্কন করলাম, ঠিক আছে। এরপর কি লিখব? প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের, তোমাদের মনে প্রশ্ন হতে পারে এই ক্ষুদ্রতম বর্গক্ষেত্র কোথা থেকে এলো। তোমরা দেখো এই যে ছক কাগজে যে টেনেছো, এখানে দেখেছো এই ছোট্ট ছোট্ট বর্গক্ষেত্র টানা আছে। তাহলে এই বর্গক্ষেত্রগুলোকেই তো আমরা এক একক হিসেবে ধরেছি। দেখো এখান থেকে এটা 1 একক, এখান থেকে এটা 1 একক বাহুর দৈর্ঘ্য, তারপরে বর্গক্ষেত্রের এই বাহুটার দৈর্ঘ্য 1 একক, এমনি করে গুনেছি। দেখো 1 2 3 মোট যোগ করেছি, এইটুকুটা 1 একক। তার পরের বর্গক্ষেত্রের এইটুকু বাহুর দৈর্ঘ্যটা 1 একক, তার পরের বর্গক্ষেত্রে এইটুকু বাহুর দৈর্ঘ্যটা 1 একক, এমনি করে দেখো। তাহলে এইখানটায় 1 একক এলাম, আরও 1 একক মানে 2 একক এলাম, তারপরে আরও 1 একক মানে 3 একক এলাম, তারপরে আরও 1 একক এলাম মানে 4 একক, আরও 1 একক মানে 5 একক, এমনি করে আরও 1 একক মানে 6, তারপরে 7 8 9 10, এইভাবেই আমরা গুনে গুনে গেছি না। তো সেই জন্যই প্রতিটি ক্ষুদ্রতম যে বর্গক্ষেত্র তার বাহুর দৈর্ঘ্যকে আমরা 1 একক ধরেছি, সেটাই লিখব। প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে দয়কার ঘয়ের জফলা কয়েকা 1 একক ধরে, 1 একক ধরে আমরা তিনটে বিন্দু স্থাপন করেছি। দেখো কী কী বিন্দু? 26,0, 16,-10 আর 0,-26, তাই তো। তাহলে এই তিনটে বিন্দুর আমরা নামও ছক কাগজ আমরা নামও দিয়েছি, পি কিউ আর আর। তোমরা চাইলে এইভাবে লিখতে পারো, পি 26,0। কেউ যদি না চাও এই পিটা নাও লিখতে পারো, শুধু 26,0 লিখতে পারো। তাহলে ধরে পি 26,0, তারপরে কিউ 16,-10 এবং আর 0,-26, 0,-26। কেউ চাইলে এই পি কিউ আর নাও লিখতে পারো, শুধু 26,0, 16,-10 এবং 0,-26 বিন্দু তিনটি স্থাপন করলাম বা বসালাম লিখতে পারো। এবং স্থাপন করার পরে আমরা কি করলাম? স্থাপন করার পরে আমরা বিন্দুগুলিকে যোগ করলাম এবং বিন্দুগুলি যোগ করে আমরা কি পেয়েছি? বিন্দুগুলি যোগ করে দেখো আমরা এই সরলরেখাটা পেয়েছি। সেই সরলরেখার কি নাম দিয়েছি? এ আর বি। বিন্দুগুলি যোগ করে এ বি, দেখো এই এ বি সরলরেখার মাথায় এরকম লাইন টেনে উভয় দিকে তীরচিহ্ন দেবে। উভয় দিকে তীরচিহ্ন দেওয়া মানে সরলরেখা। তোমরা ছোটোবেলায় পড়েছো সরলরেখাকে উভয় দিকে যত খুশি বাড়ানো যায়, তাই না? আমরা তো খাতায় সরল রেখা আঁকতে পারি না, সরল রেখাংশ আঁকি। তাহলে সরল রেখাংশ এঁকে সরল রেখা বোঝানোর জন্য কী করি? উভয় দিকে তীরচিহ্ন দিই। এখানেও দেখো আমি তাই করেছি, মুখে সরল রেখা বলছি কিন্তু খাতায় তো সরল রেখা এঁকে শেষ করতে পারবো না, কারণ সরল রেখাকে উভয় দিকে যত খুশি বাড়ানো যায়। সেই কারণে আমি এই দিকে একটা তীরচিহ্ন দিয়েছি আর এই দিকে একটা তীরচিহ্ন দিয়েছি, দিয়ে বুঝিয়েছি যে এই সরলরেখাটাকে উভয় দিকে আমি যত খুশি বাড়াতে পারবো। তো খাতাতেও তোমরা যখন এবি সরলরেখা লিখবে তো এবির মাথায় এরকম তীরচিহ্ন দিয়ে মাথায় লাইন টেনে উভয় দিকে তীরচিহ্ন দেবে, ঠিক আছে? যোগ করে এবি সরলরেখা পেলাম। তো এইটা তোমাদেরকে লিখতে হবে এই অঙ্কটা করার পরে, ঠিক আছে? এটা এখানে লিখতে পারো। আবার অনেক সময় কি করে ছাত্রছাত্রীরা, এই যে গ্রাফ খাতা করেছো তো গ্রাফ খাতায় তো ছবিটা এঁকেছো এইভাবে, তো ছবিটা আঁকার জন্য ছবিটা আঁকার আগের পাতায়, তোমাদের এই পাতাটার ক্ষেত্রে নয় বা এর পরের পাতায় এই যেখানে জায়গাটা থাকে, গ্রাফ খাতার নিয়মটা হচ্ছে তুমি যেই পাতায় ছবি এঁকেছো তার পরের পাতায় ব্যাখ্যাটা থাকবে। তো এই পাতায় তুমি ওইটা লিখতে পারো, এক্স এক্স ডাস ওয়াই ডাস দুটি লম্বক্ষ টানলাম, তারপরে এই বিন্দুগুলো স্থাপন করে এই পেলাম। যাতে করে যিনি শিক্ষক মহাশয় খাতা দেখবেন, যেখানে তিনি বুঝতে পারেন যে ছাত্র বুঝে করেছে এটা, তিনি ছাত্র কী করতে চেয়েছে, ঠিক আছে? তো হয় পরীক্ষার এই হয় সাদা খাতায়, নতুবা ছক কাগজে যে খাতায় আঁকছো তার পরের পাতায়, এই পাতাটিতে যেখানে হোক তোমাদেরকে লিখে কিন্তু অবশ্যই এই লেখাটা লিখতে হবে। আমি কিন্তু এই লেখাটা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে লিখবো না, একটা অঙ্ক তাই জন্য আমি তোমাদের ডিটেইলে করিয়ে দিলাম। এই লেখাটা হুবহু একই রকমভাবে, শুধু এই বিন্দুগুলো পাল্টাবে, তোমরা
বাকি অঙ্কগুলোর ক্ষেত্রে 4-এর দাগের 2, 3, 4, 5-এর ক্ষেত্রে নিজেদেরকে লিখতে হবে। আমি এই পুরোটা কষে দেবো অঙ্কটা এখন এরপরে, কিন্তু এই লেখাটা প্রতিটা অঙ্কের ক্ষেত্রে লিখবো না, কারণ তাতে ভিডিওটা অযথা লম্বা হবে। ঠিক আছে বন্ধুরা, লেখাটায় কোনো চেঞ্জ হবে না, শুধু এই 26,0, 16,-10 আর 0,-26-এর জায়গায় অন্য যে 3টে বিন্দু পাবো পরের অঙ্কগুলোর ক্ষেত্রে সেই বিন্দুগুলো তোমরা বসিয়ে নেবে। ওকে, পরের অঙ্কটা বন্ধুরা কি বলেছে দেখো। পরের অঙ্কটাতে বলেছে 2-এর দাগেরটা 4-এর দাগের বলেছে দুটি সংখ্যার সমষ্টি 15, দুটো সংখ্যার সমষ্টি 15 মানে যোগফল 15। তাহলে আমাকে এখানে 2 চল বিশিষ্ট একঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। অঙ্কটা ভালো করে পড়ো, 2 চল বিশিষ্ট একঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। তাহলে এখানে দুটো চল কি কি হবে, দুটি সংখ্যার সমষ্টি দিয়েছে 15, সংখ্যা দুটি তো বলে দেয়নি, তাহলে সংখ্যা দুটি ধরে নেব। তাহলে 4-এর দাগে 2 কি করব, মনে করি সংখ্যা দুটি হলো এক্স ও ওয়াই। তাহলে যেই এক্স ওয়াই ধরে নিলাম, তাহলে কি লিখতে পারি, শর্তানুসারে তাদের সমষ্টি এক্স আর ওয়াইয়ের সমষ্টি কী হবে, তাহলে তাদের যোগফল এক্স প্লাস ওয়াই, যোগফলটা কত 15। তাহলে এইটাই হয়ে যাবে আমাদের 1 নম্বর সমীকরণ। এবার এই সমীকরণটাই আমাদেরকে লেখচিত্র আকারে অঙ্কন করতে হবে, লেখচিত্র অঙ্কন করতে হবে। তো লেখচিত্র অঙ্কন করতে গেলে আগের বারে আবার কী করে নেবো আমরা, এখানে দেখো এক্স প্লাস ওয়াই 15 আছে, তাহলে বাঁ দিকে শুধু এক্স থাকবে আর ওয়াইটাকে ডান দিকে নিয়ে চলে যাব, 15 মাইনাস ওয়াই। এটা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই আমরা করার চেষ্টা করব, বা একদিকে এক্সটাকে রাখবো আর ওয়াইটাকে আর একদিকে নিয়ে চলে যাব। আগের অঙ্কটার ক্ষেত্রে আমরা তাই করেছিলাম, এক্স সমান ওয়াই প্লাস 26 করেছিলাম, এখানে এক্স সমান 15 মাইনাস ওয়াই করে নিলাম ওই জন্য। এবার কি করব, এবার আমরা ঘর টেনে নেব। ঠিক আছে, তাহলে উপরে কি থাকবে, উপরে এই ঘরটা লিখে দিলাম এক্স সমান 15 মাইনাস ওয়াই, আর নিচের ঘরটায় শুধু ওয়াই লিখে দিলাম। ওকে, এবার আবার আমরা এরকম 3টে ঘর টেনে নেব আর রাফ খাতাতে আমরা হিসেব করব। ঠিক আছে, দেখো হিসেব খুব সহজেই করব। দেখো প্রথম কথা, আমরা ওয়াইয়ের ঘরে যদি শূন্য বসাই, ওয়াইয়ের জায়গায় শূন্য বসালে এক্সের মান কত হবে, তাহলে ওয়াই সমান 0, আমি ওয়াই সমান 0 থেকে শুরু করব। ওয়াই সমান 0 হলে এক্স সমান কি 15 মাইনাস ওয়াই, আর ওয়াইয়ের জায়গায় 0 বসাবো, তার মানে 15 মাইনাস 0 মানে 15। তাহলে ওয়াইয়ের জায়গায় যেই 0 বসালাম এক্স হয়ে গেল 15। তাহলে আমি বলেছি ওয়াই 0 হয়েছে। তোমরা এর পরে যেটা ভাবতে পারো, আমরা কি কোনোভাবে এক্সকে 0 করতে পারবো, এখানে সহজেই দেখে বুঝতে পারছো, এখানে বসাও। তো যদি ওয়াইয়ের জায়গায় 15 বসাও, দেখো 15 মাইনাস 15 0 হয়ে যাবে। তাহলে এরপরে ওয়াইয়ের জায়গায় যদি 15 বসাই, তাহলে 15 মাইনাস 15 0, সেটা কার মান, এক্স সমান 15 মাইনাস 15 মানে 0 হয়ে যাবে এক্সটা। তাহলে দুটো বিন্দু পেয়ে গেলাম, আর মাঝে একটা যে কোনো বিন্দু ধরে নেব। ঠিক আছে, তাহলে ওয়াইয়ের জায়গায় আমি ধরো 5 বসালাম, তাহলে ওয়াই সমান 5 হলে, তোমরা 1, 2, 3ও বসাতে পারো, কোনো যায় আসে না। ওয়াই সমান যদি 5 হয়, তাহলে এক্স সমান কত হবে, এক্স সমান হবে 15 মাইনাস 5 মানে কত 10। তাহলে ওয়াই সমান 5 হলে এক্সের জায়গায় 10 বসিয়ে দেবো। তাহলে 3টে বিন্দু আমরা পেয়ে গেছি। দেখো একটা হচ্ছে 15,0, একটা হচ্ছে 0,15, আর একটা হচ্ছে 10,5। তো বন্ধুরা তোমরা আবার রাফ খাতাতে, আমি আগের যে এক্স অক্ষ ওয়াই অক্ষ টেনেছিলাম তাতেই কিন্তু বসিয়ে দিচ্ছি আমি। বন্ধুরা তোমরা এটা করবে না, প্রত্যেকটা অঙ্ক আলাদা আলাদা করে এক্স অক্ষ ওয়াই অক্ষ টেনে করবে। আমি করছি একটাই কারণে, সময় বাঁচানোর জন্য। আমি আবার যদি পাতায় তোমাদেরকে অক্ষ টানতে যাই সময় নষ্ট হবে, সেই কারণে। ঠিক আছে, আর আমি তোমাদেরকে বোঝানোর জন্য অঙ্কটা করছি, আমি তো নাম্বার পাওয়ার জন্য করছি না। তো তোমরা বোঝো শুধু জাস্ট আমার কাছ থেকে, আর নিজেরা অবশ্যই নতুন করে এক্স অক্ষ ওয়াই অক্ষ টানো একটা পাতায় আর করো। ঠিক আছে, আমি এই ছবির উপরই তোমাদেরকে করিয়ে দিচ্ছি। দেখো তাহলে প্রথম বিন্দুটা হচ্ছে এক্স স্থানাঙ্ক 15, ওয়াই স্থানাঙ্ক হচ্ছে 0, তার মানে প্রথম বিন্দুটা হচ্ছে 15,0। তাহলে এই খাতাতে আমি 15,0 বিন্দুটা স্থাপন করব। তাহলে এটা হচ্ছে মূল বিন্দু, এক্স স্থানাঙ্ক 15 মানে মূল বিন্দু থেকে ডান দিকে হাঁটতে শুরু করবো, 15 ঘর যাব। তাহলে মোটা ঘর দাগটা এলাম 10 ঘর, আর তারপরে এই অল্প মোটা দাগটা এলাম 5 ঘর, মানে 15 ঘর হয়ে গেল। আর ওয়াই স্থানাঙ্ক কত আছে 0, 15,0 যেহেতু বিন্দুটা, তাহলে ওয়াই অক্ষ বরাবর উপরে বা নিচে যাওয়ার দরকার নেই। তার মানে এই বিন্দুটা আমি গোল করে দাগ বসিয়ে দিলাম, আর এখানে লিখে রাখলাম 15,0। ঠিক আছে, আচ্ছা এরপরে পরের বিন্দুটা দেখো কি আছে 0,15। তাহলে এক্স স্থানাঙ্ক হচ্ছে 0 আর ওয়াই স্থানাঙ্ক হচ্ছে 15। তাহলে এই বিন্দুটা হচ্ছে 0,15, এক্স স্থানাঙ্ক 0 মানে এক্স অক্ষ বরাবর ডান দিকে বা বাঁ দিকে যাবো না। ওয়াই স্থানাঙ্ক 15 মানে প্লাস 15 হলে কি হয়, ধনাত্মক, মানে উপরের দিকে উঠবো। তাহলে এই বিন্দু থেকে উপরের দিকে 15 ঘর যাব। তাহলে এই দাগটা এলাম, মোটা দাগটা এলাম 10 ঘর, তারপরে অল্প মোটা দাগটা গেলাম 5 ঘর, মানে 15 ঘর। তাহলে এই বিন্দুটাই গোল করে দাগ বসিয়ে দেবো, দিয়ে গোল করে দেবো, দিয়ে কে বলবো 0,15।
15। ওকে, এর পরের বিন্দুটা কত আছে? এর পরের বিন্দুটা আছে কত দেখো, এর পরের বিন্দুটা আছে 10,5। এক্স স্থানাঙ্ক 10, ওয়াই স্থানাঙ্ক 5। তাহলে এক্স স্থানাঙ্ক 10 মানে মূল বিন্দু থেকে ডান দিকে হাঁটতে শুরু করবো, 10 ঘর গেলাম, এই বিন্দুটা মোটা দাগটায় চলে এলাম। ওয়াই স্থানাঙ্ক 5 মানে উঠতে উঠতে এই অল্প মোটা দাগটায় যেই পৌঁছালাম এখানটা 5 ঘর হয়ে গেল। তাহলে এইটাই গোল করে দাগ দিয়ে দেবো, দিয়ে এটাকে বলে দেবো 10,5। এবার স্কেল দিয়ে এই তিনটে বিন্দুকে যোগ করে দেবো। তাহলে এই তিনটে বিন্দুর যে কোনো দুটো বিন্দুকে আমি নিয়ে স্কেলটাকে বসাবো, যে কোনো দুটো বিন্দুকে নিয়ে লম্ব করে ধরে স্কেলটা বসাবো, দিয়ে দেখবো সেটা তৃতীয় বিন্দু দিয়ে পাস করছে কি না। এক্ষেত্রে দেখো তৃতীয় বিন্দু চলে যাচ্ছে। তো বন্ধুরা তোমাদেরকে আমি একটা কথা বলি, পরীক্ষার খাতায় কিন্তু এই গোল গোল দাগগুলো এত মোটা করবে না। আমি পেনে করে করছি বলে এখানে দাগগুলো একটু কালি পড়ে মোটা হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু চেষ্টা করবে এই দাগগুলো একটু সরু, এই যে ফুটকি পাকাচ্ছে এটা এত মোটা ফুটকি পাকাবে না, চেষ্টা করবে একটু সরু ফুটকি পাকানোর, ঠিক আছে? তো এইটাই হয়ে গেল, সেই সরলরেখাটা পেয়ে গেলাম। আবার আমি এই সরলরেখাটার এইভাবে নাম দিতে পারি। দেখো আগের ক্ষেত্রে এবি নাম দিয়েছিলাম, এক্ষেত্রে চাইলে তুমি নাম পাল্টাতে পারো বা একই নাম দিতে পারো, কারণ এটা তো আলাদা চিত্র, তুমি তো আলাদা করে গ্রাফ পেপার টেনে আঁকবে, ঠিক আছে? তাহলে এটার নাম দিয়ে দিলাম আমি আবার এবি। কেউ যদি আলাদা করে নাম দিতে চাও দিতে পারো, যেখানে এ ড্যাশ বি ড্যাশ দিতে পারো, A1 B1 দিতে পারো। ওকে, তাহলে তোমাদেরকে আবার কি লিখতে হবে? একই লেখা লিখবে যে ছক কাগজে এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ দুটি লম্ব অক্ষ টানলাম, তারপরে তার উপরে 0,15, 10,5 এবং 15,0 বিন্দু তিনটি স্থাপন করলাম, করে বিন্দু তিনটিকে আমি যোগ করে এ ড্যাশ বি ড্যাশ সরলরেখা পেলাম। আর একটা কথা লিখবে অবশ্যই, যে ছক কাগজের প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্যকে 1 একক হিসেবে ধরেছি, ঠিক আছে? আমি আগের অঙ্কে লিখে দিয়েছি, সেমভাবে লিখে দাও, ঠিক আছে? চলো পরের অঙ্কে। পরের অঙ্কটা দেখো কি বলেছে, বলেছে কোনো ভগ্নাংশের লব ও হরের প্রত্যেকটির সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটির মান 7/9 হয়। এই অঙ্কটাতে দেখো কি বলা আছে, যে ভগ্নাংশের লব ও হরের প্রত্যেকটির সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটির মান 7/9 হয়। এখন দেখো তোমাকে কিন্তু লব আর হর কত তা বলা নেই, তাহলে যেগুলো বলা নেই সেগুলোই ধরে নেব। তাহলে 4-এর দাগের 3-এর অঙ্কটাই কি ধরে নেব, যে মনে করি ভগ্নাংশটির লব হলো এক্স এবং হর হলো ওয়াই। তাহলে ভগ্নাংশটি কি না, অতএব ভগ্নাংশটি হলো লব বাই হর, তার মানে এক্স বাই ওয়াই। কী বলা আছে শর্তানুসারে, বলেছে লব ও হরের প্রত্যেকটির সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটির মান 7/9 হয়। তাহলে প্রথমে ভগ্নাংশটা লিখে নিলাম এক্স বাই ওয়াই, লবের সাথেও 2 যোগ করলাম, হরের সাথেও 2 যোগ করলাম, সেটাই বলা আছে লব ও হরের প্রত্যেকটির সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটির মান কত হয়ে যায় 7/9। তার মানে এই 2 যোগ করার পরে কী হয়ে গেল, এটা 7/9 হয়ে গেল। এটাই হচ্ছে 1 নম্বর সমীকরণ। এখন এই সমীকরণটা লেখচিত্র অঙ্কন করতে গেলে তাহলে আমাদেরকে কী করতে হবে, বাঁ দিকে এক্সট্রা রাখতে হবে আর ডান দিকে ওয়াইটাকে নিয়ে চলে যেতে হবে। তার জন্য কী করবো, আমি কোনাকুনি গুণ করব, ঠিক আছে? তাহলে কোনাকুনি গুণ করলে কী হবে, 9x আর 9 দুগুণে 18 যোগ 9 দুগুণে 18, আর এদিকে গুণ করলে 7-এর সঙ্গে ওয়াই গুণ করলে হবে 7y যোগ 7 দুগুণে 14, কোনাকুনি গুণ করে দিলাম। এবার আমি বাঁ দিকে 9xটা রাখলাম, 18টা ডান দিকে চলে গেলাম, তাহলে কি হয়ে যাবে 7y প্লাস 14 মাইনাস 18। তাহলে কি পেলাম, 9x সমান 7y মাইনাস 14 থেকে 18 বাদ দিলে কত হয় 4। ওকে, তাহলে x সমান কত না 7y মাইনাস 4, এই 9 দিয়ে বাই 9, ঠিক আছে? তাহলে x সমান 7y মাইনাস 4/9। ওকে, তাহলে আবার সে আগের মতো আমাকে একটা ঘর ছক টেনে নিতে হবে এরকমভাবে, তাই তো? এইভাবে লাইন টেনে দেব, তারপরে 1, 2, 3টে ঘর টেনে নিলাম, আর উপরে লিখব এক্স সমান 7y মাইনাস 4/9 আর নিচে লিখব ওয়াই, ঠিক আছে? এখন দেখো আমি এখানে এক্সটা কিন্তু একটা ভগ্নাংশ চলে এসছে,
যেটা আগের দুটো অঙ্কের কোনোটার ক্ষেত্রেই আসেনি। ঠিক আছে, এবার আমাদের ছক কাগজে তোমরা লক্ষ্য করেছো যে আমরা যখন দেখো ছক কাগজে ঘর টেনেছি, প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরেছি। ফলে আমরা পূর্ণ সংখ্যায় যে কোনো বিন্দুকে বসাতে পেরেছি। 10,5, 11,10, 12,2, 2,4 বসাতে পারবো। কিন্তু যদি পূর্ণ সংখ্যা না হয়ে 1-2,3 বিন্দু বলে, এটাকে বসাতে পারবো না। 4-5, 1-7 বিন্দু বলে, কারণ আমরা 4-5 কতটা, 1-7 কতটা সেটা মাপবো কী করে? এই ঘরগুলোর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যতে 1 একক, তাহলে তার গুণিতকেই আমরা যে কোনো বিন্দু হলে বসাতে পারবো। বুঝতে পেরেছো? ভগ্নাংশে কোনো বিন্দু এলে আমরা কিন্তু বসাতে পারবো না ছক কাগজে। ঠিক আছে, তো সেই কারণে এইখানে যখন এই 7y-4/9 চলে এসেছে, তুমি দেখো যদি ওয়াইয়ের জায়গায় 0 বসাও, তাহলে এক্স কত পাবে? 7 × 0 হয়ে গেল 0, -4/9। এখন এই -4/9 হয়ে গেল এখানে, আর এখানে ওয়াইয়ের জায়গায় 0 বসালে। তাহলে আমি এটা রাফে করি, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়, এই যে রাফেতে আমি করে দিলাম, করছি দেখো। তাহলে ওয়াই সমান 0 হলে, আমরা এভাবেই শুরু করছিলাম তো, ওয়াই সমান 0 ধরে প্রথমে, তাহলে এক্স কত হবে? 7y মানে 7 × 0 -4/9। 7 × 0 হচ্ছে 0, -4 মানে -4/9। তাহলে ওয়াই 0 হলে এক্স হচ্ছে -4/9। তাহলে এক্স হচ্ছে -4/9, কিন্তু -4/9 বিন্দুটা তো আমরা বসাতে পারবো না। সেই কারণে এক্স আর ওয়াই দুটোর মানই পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে ওয়াইয়ের কোন মানের জন্য এই পুরো ভগ্নাংশটা পূর্ণ সংখ্যা হবে, অর্থাৎ এক্সের মান পূর্ণ সংখ্যা হবে, সেটা আমাদেরকে ভেবে ভেবে বসাতে হবে। সেইভাবে আমাদেরকে ওয়াইয়ের মানগুলো গ্রহণ করতে হবে। এখন এর দুটো উপায় আছে। এর একটা উপায় হচ্ছে তোমরা ওয়াইটাকে এরকমভাবে পরপর বসিয়ে বসিয়ে যাবে। ওয়াই সমান 0 বসিয়ে দেখলে এক্সট্রা পূর্ণ সংখ্যা হলো কিনা, তারপর 1 বসিয়ে দেখলে পূর্ণ সংখ্যা হলো কিনা, -1 বসিয়ে দেখলে পূর্ণ সংখ্যা হলো কিনা, এইভাবে চালিয়ে যেতে পারো। তাতে কিন্তু অনেক সময় লাগবে। আর নতুবা তোমাদেরকে একটু আন্দাজ করে ভেবে বসাতে হবে এখানে। ঠিক আছে, তো একটা উপায় আমি তোমাদের বলে দিচ্ছি, শোনো। দ্বিতীয় উপায়টা হচ্ছে, ভালো করে শোনো, এটা কিন্তু একটা বুদ্ধির ব্যাপার, যে নিচে 9 আছে আর উপরে আছে 7y/-4। যদি ওয়াইয়ের মান আমরা এমনভাবে নিতে পারি যে উপরে 7y-4, এটা ক্যালকুলেশন করার পরে উপরটা 9-এর গুণিতক হয়ে গেল, তাহলে দেখো আমরা 9 দিয়ে কেটে ফেলতে পারবো। তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে উপরটাকে 9-এর গুণিতক বানানোর, তাই তো? তাহলে 9-এর গুণিতক কে হতে পারে? 9 হতে পারে। উপরটাকে কি আমরা 9 বানাতে পারবো কোনোভাবে? ওয়াইয়ের কোন মানের জন্য উপরটা 9 হবে? তাহলে সমাধান করব। তাহলে উপরে আছে 7y-4, এটা সমান 9 করে দিলাম। করলে আমরা ওয়াইয়ের কী মান পাই দেখব। দেখো 7y আর এই -4 ডান দিকে নিয়ে চলে গেলে কী হবে? 9 + 4 13। তাহলে ওয়াই সমান কত? 13/7। তাহলে ওয়াই সমান 13/7 বসালে এক্সের মান 9 হবে, মানে এই উপরটার মান 9 হবে। তাহলে 9 কেটে গিয়ে এক্সের মান 1 হয়ে যাবে। কিন্তু ওয়াইয়ের মান তো 13/7 পূর্ণ সংখ্যা নয়, তাহলে এখানে ওয়াইয়ের মান আমরা 9 নেব না। তাহলে উপরটাকে আমরা 9 করতে পারবো না, কারণ উপরটাকে 9 করলে ওয়াইয়ের মানটা সেক্ষেত্রে পূর্ণ সংখ্যা হচ্ছে না। আচ্ছা, তাহলে উপরটাকে আমরা 9 না করে 18 করি। 9-এর গুণিতকে করলেই কাটবে তো, তাহলে উপরটাকে 18 করলে কত হয় দেখি। তাহলে উপরটাকে দেখো 7y-4 সমান 18 করলাম, তাহলে কত হবে? তো দেখো আমি সমাধানটা করে দেখাই তোমাদেরকে একবার। আমি নিচেই করছি এখানে। তাহলে 7y-4 সমান যদি 18 করো, তাহলে 7y কত হয়ে যাবে? -4টাকে ডান দিকে নিয়ে গেলে 18 আর 4 22 হয়ে গেল। তাহলে ওয়াই সমান কত হলো? 22/7। আবার ওয়াইটা পূর্ণ সংখ্যায় হলো না। দেখো উপরটা 18কে যেমন আমি ভাগ করতে পারবো 9 দিয়ে, ঠিক সেই রকমভাবে -18কেও দেখো আমি 9 দিয়ে ভাগ করতে পারবো, -2 হবে। তাহলে 7y মানে উপরটা 7y-4 যদি -18 হয়, তাহলে 7y কত হবে? এই -4টাকে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে -4টা ডান দিকে গেলে +4 হয়ে গেল, আর -18, তাহলে 7y কত হয়ে গেল? -14। তাহলে ওয়াই কত হয়ে গেল? -14/7, মানে কাটাকাটি করো, 7 × 7, 7 × 14, তার মানে -2 হয়ে গেল। তাহলে ওয়াইটাকে আমি -2 যদি নিই, তাহলে কত হবে? -14 আর -4 -18/9, মানে এক্স হয়ে যাবে -2, তাই তো? ঠিক আছে, তাহলে ওয়াইয়ের মান আমি যদি -2 নিই, তাহলে ওয়াইয়ের মান এখানে আমি -2 নিলাম, তাই তো? উপরটা যদি ওয়াইয়ের মান -2 নিলে উপরটা কত হয়ে যাবে? উপরটা হয়ে যাবে -18। এই দেখো 7y-4 আছে উপরে, সেটা -18 ধরে আমরা সমাধান করে কী পেলাম? ওয়াই সমান -2। তাহলে এখানে ওয়াইয়ের জায়গায় -2 বসালে কী পাবো? এখানটা পুরোটা উপরটা হয়ে গেলে দেখো -18। তাহলে -18/9 কাটাকাটি করলে কত হবে? -2, তার মানে এক্স কত হয়ে যাচ্ছে? -2। ঠিক আছে, তাহলে ওয়াই সমান -2 হলে এক্সও হয়ে যাচ্ছে -2। একটা সমাধান আমরা পেলাম।
এরপরে তোমরা তাহলে একটু ছোট করার জন্য ওয়াইয়ের প্রত্যেকটা মানের জন্য চেষ্টা না করে 1 2 3 4 এমনি করে তোমরা যেটা করতে পারো 7y-4কে 9-এর গুণিতকগুলোর সাথে 9 18 27 36 সমান করে করে দেখতে পারো ওয়াইয়ের মান পূর্ণ সংখ্যায় পাচ্ছ কিনা, যেমন আমি এখানে করলাম। যদি ওয়াইয়ের মান পূর্ণ সংখ্যায় পাও তাহলে সেই মানটা এখানে বসিয়ে দিলে, দিয়ে দেখলে এক্সের মান কী হচ্ছে। নতুবা যদি একটু ভেবে করতে পারো, এখানে দেখো আবার আমি এটাকে 45 করতে পারবো। ওয়াইয়ের জায়গায় 7 বসালে কী হবে, 7 7 49, 49 থেকে 4 বাদ দিলে কত হবে 45, 45কে 9 দিয়ে কেটে 5 হবে, তাই তো। তাহলে আমি ওয়াইয়ের মান এবার 7 নেব। তাহলে দেখো ওয়াইয়ের মান যদি 7 হয় তাহলে এক্স সমান কত হবে না 7 ইন্টু ওয়াই, তার মানে 7 ইন্টু 7 -4/9, 7 7 কত 49 -4/9, তার মানে 45/9, কাটাকাটি করলে 9 9, 9 5 45, তার মানে 5 হয়ে গেল এক্সের মান। এক্স সমান কী পেলাম 5, তাহলে এখানে আমি 5 বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখো তৃতীয় বিন্দুটা আমরা কিভাবে বার করব। তো তৃতীয় বিন্দুটা ভালো করে তোমরা যদি লক্ষ্য করো, একটা বেশ গুরুত্বপূর্ণ প্যাটার্ন লক্ষ্য করবে। তোমরা এই ওয়াইয়ের মানটা বসিয়ে 8 9 10 11 এমনি করে বসিয়ে দেখতেই পারো। প্রথম তোমাদের তাই করতে হবে, কারণ তোমাদের মাথায় অতটা আসবে না। একটা যদি খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করার চেষ্টা করো, তোমরা দেখবে আমরা তো ওয়াইয়ের ভ্যালুগুলো বসিয়ে দেখছি এক্সের মান কত আসছে। তাহলে আমরা যদি লক্ষ্য করি যে দুটো মান তো বার করেছে ওয়াইয়ের, তার মধ্যে কি কোনো প্যাটার্ন লুকিয়ে আছে? এই ওয়াইয়ের মানগুলো কি কোনো একটা ছন্দে গাঁথা? যদি দেখো এই -2 আর 7 এর মধ্যে ব্যবধান কত, সংখ্যা রেখায় -2 আর 7 বসিয়ে গুনে গুনে দেখবে -2 থেকে 7-এর দূরত্ব 9 ঘর। -2 এর পরে দেখো -1 -0 1, তারপরে -2 এর পর -1, তারপরে 0, তারপরে 1 2 3 4 5 6 7, অর্থাৎ মোট 9 ঘরের ডিফারেন্স। তাহলে এরপর 7-এর পরের সংখ্যাটা যেটা বসালে হতে পারে সেটা হচ্ছে 7-এর সঙ্গে 9 যোগ করলে 16, অর্থাৎ -2 এর সাথে 9 যোগ করলে 7 পাবো। তাহলে 7-এর সঙ্গে 9 যোগ করে 16 বসিয়ে দেখবো হয় কি না। তাহলে ওয়াইয়ের মান যদি 16 হয় তাহলে এক্সের মান কত হবে 7y - 4, তার মানে 7 ইন্টু 16 - 4/9। 7কে 16 দিয়ে গুণ করলে কত হবে 7 6 42 2, হয় থেকে 4 10, 7 থেকে 7 4 11, 112, তার থেকে 4 বিয়োগ করবো, বিয়োগ করে 9 ভাগ করবো। 112 থেকে 4 বিয়োগ করলে কত হবে 108/9, তাহলে 9 1 9 18, 9 2 18 12, তাই তো। তাহলে কি হলো, ওয়াইয়ের মান 16 হলে এক্সের মান হয়ে যাচ্ছে 12, তাহলে ওয়াইয়ের জায়গায় 16 বসাবো, এক্সের মান হয়ে যাবে 12। তো এইভাবে তোমরা করতে পারো। তো বন্ধুরা প্রত্যেকটা অঙ্কতে কিন্তু নতুন নতুন স্কিলের পরীক্ষা হচ্ছে, তোমাদেরকে আমি চেষ্টা করছি ভালোভাবে অনেক রকমভাবে বোঝানোর। তো আশা করি তোমাদের কিছুটা বোঝাতে পেরেছি। তো আমি ছক কাগজে দুটো অক্ষর টেনে নিয়েছি সময় বাঁচানোর জন্য, এইভাবে নাম দিয়ে দিলাম এক্স ও এক্স ড্যাশ আর ওয়াই ও ওয়াই ড্যাশ। এবার আমি এই বিন্দু তিনটি প্লট করে দেবো। প্রথম বিন্দুটা কি আছে ভালো করে লক্ষ্য করো, -2, -2, এক্স আর ওয়াইয়ের মান এক্স স্থানাঙ্ক -2, ওয়াই স্থানাঙ্ক -2। তাহলে মূল বিন্দু থেকে যাত্রা শুরু করব। এই দেখো মূল বিন্দু থেকে যাত্রা শুরু করব, এক্স স্থানাঙ্ক -2, তার মানে এক্স অক্ষ বরাবর বাঁ দিকে 2 ঘর যাবো, 1 ঘর 2 ঘর, আর ওয়াই স্থানাঙ্ক -2 মানে ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে নামবো 2 ঘর, 1 ঘর 2 ঘর। তাহলে এই বিন্দুটায় আমি একটা গোল করে দাগ দিয়ে দেবো। পরের বিন্দুটা কত আছে দেখবো ভালো করে, পরের বিন্দুটা আছে 5,7, তাহলে 5,7 মানে এক্স অক্ষ বরাবর আমি প্রথমে যাবো ডান দিকে 5 ঘর, তাহলে আমি এইখানটায় এলাম 5 ঘর, আর ওয়াই অক্ষ বরাবর আমাকে যেতে হবে 7 ঘর, যেহেতু 7টা ধনাত্মক তাই উপরের দিকে যাব, তাহলে এখানে এলাম 5 ঘর আরও 2 ঘর, তার মানে 1 ঘর 2 ঘর, তাহলে এই বিন্দুটা হয়ে গেল 5,7। ওকে, তারপরের বিন্দুটা দেখো 12,16, তাহলে এক্স স্থানাঙ্ক 12, তাহলে মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর আমি ডান দিকে যাব 12 ঘর, তার মানে এই 10 ঘর 11 ঘর 12 ঘর, আর ওয়াই অক্ষ বরাবর যাবো 16 ঘর, যেহেতু +16 ধনাত্মক তাই উপরের দিকে, তাহলে এটা হচ্ছে 10, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6। তাহলে এবার আমি বিন্দুগুলো বসিয়ে দিয়েছি, তাহলে নাম দিয়ে দিই, স্থানাঙ্কগুলো লিখে দিই। এটা হচ্ছে 12,16, ঠিক আছে। এই বিন্দুটা হচ্ছে 5,7, আর এই বিন্দুটা হচ্ছে -2, এই বিন্দুটা হচ্ছে -2, এবার এই তিনটি বিন্দু আমি স্কেলের সাহায্যে যোগ করে দেব। বসিয়ে দিলাম, লাইন টেনে দিলাম, উভয় দিকে তীর চিহ্ন দিয়ে দিলাম, এর নাম দিয়ে দিলাম এ বি। এরপর তোমরা খাতায় লিখে নেবে যে ছক কাগজে এক্স, এখানে ও মূলবিন্দু নাম দাও, এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ দুটি পরস্পর লম্ব অক্ষ টানলাম। ছক কাগজের প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে
12,16, 5,7 এবং -2, -2 বিন্দু তিনটি স্থাপন করলাম। তারপরে স্কেল দিয়ে যোগ করে আমি এবি সরলরেখা, বিন্দু তিনটিকে স্কেল দ্বারা যোগ করে আমি এবি সরলরেখা পেলাম। তো এই লেখাটা তোমরা একটু লিখে দিও, ঠিক আছে? তো চলো পরের অঙ্কে চলে যাই। 4 দাগের 4 অঙ্কটাতে কি বলেছে দেখো, বলেছে আমাদের আয়তাকার উঠানের পরিসীমা 80 মিটার, ঠিক আছে? তাহলে আয়তাকার উঠানের পরিসীমা 80, পরিসীমা জানতে গেলে আয়তাকার কোনো জায়গার ক্ষেত্রের, আয়তাকার ক্ষেত্রের কী জানতে হয়? সূত্রটা কি? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এখানে দেখো দৈর্ঘ্য প্রস্থ কিছু দেওয়া নেই, সেটাই আমরা ধরে নেব, তাই তো? তাহলে 4 দাগের 4টা মনে করি আয়তাকার উঠানের দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ y মিটার, ঠিক আছে? তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি? শর্তানুসারে সূত্রটা কি? পরিসীমা সূত্র কি? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে x আর প্রস্থ y আমরা ধরে নিয়েছি। তাহলে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হচ্ছে পরিসীমা। সেটা কার সাথে সমান? এখানে বলা আছে উঠানের পরিসীমা 80 মিটার, তাহলে এটা 80-র সাথে সমান। তাহলে এটাকে আমি সমাধান করতে পারি, সমাধান নয়, এটাকে একটু সরলীকরণ করতে পারি। তাহলে বাঁ দিকে 2 গুণ আছে, এটাকে ডান দিকে পাঠিয়ে দেবো। তাহলে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে 80/2। তাহলে এটা কি হয়ে যাবে? 40, তাই তো? তাহলে x + y হয়ে যাবে 40। এখন এইটাকে আমরা 1 নম্বর সমীকরণ, তাহলে এটাই হচ্ছে সমীকরণ। কিন্তু আমরা এখান থেকে কি বার করে নেব? এক্সটা বার করে নেব। x = 40 - y, এই ওয়াইটা ডান দিকে চলে গেলাম, তাহলে 40 - y হয়ে গেল। তাহলে লেখচিত্র অঙ্কন করার জন্য এবার আমাদেরকে কি করতে হবে? আমরা এইভাবে একটা ছক টানব, যেটা আমরা প্রত্যেকটি অঙ্কে করে আসছি। তাহলে এখানে কি লিখব? x = 40 - y, নিচে লিখব y, তারপরে 3টে ঘর টানবো 3টে বিন্দুর জন্য, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা কি করতে পারি দেখো, খুব সহজ হচ্ছে, যদি ওয়াইয়ের জায়গায় 0 বসিয়ে দাও তাহলে x হয়ে যাবে 40, কিন্তু সেই আর কি বিশাল একটা বড় সংখ্যা হয়ে যাবে। তো সংখ্যাগুলো একটু ছোটো করার জন্য আমি ওয়াইয়ের জায়গায় 20 বসাচ্ছি। ওয়াইয়ের জায়গায় 20 বসালে কি হবে দেখো, y = 20 হলে x কি হয়ে যাবে? x হয়ে যাবে 40 - 20, 40 থেকে 20 বাদ দিলে কত হয়? 20। তাহলে এই বিন্দুটা হয়ে গেল, x এর মান কত হয়ে গেল? 20, এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে? তারপরে আমি y = 15 বসালাম। y = 15 বসালে x কত হবে? y = 15 হলে x সমান কত হবে? 40 - 15, 40 থেকে 15 বাদ দিলে কত হয়? 25। তাহলে এখানে 25 লিখে দিলাম। এবারে ঠিক উল্টোটা করব, ওয়াইয়ের জায়গায় 25 বসাবো, তাহলে x কত হয়ে যাবে? 40 - 25 মানে 15, ঠিক আছে? তাহলে 3টে বিন্দু আমি পেয়ে গেছি। এবার আমার কাজ হচ্ছে এদেরকে ছক কাগজে প্লট করা, ঠিক আছে? তো দেখো এই ছক কাগজটা, যেটাতে আমি একটু আগেই এর আগের অঙ্কটা করেছিলাম, তো সেই ছক কাগজটার নিচে আমি একটা লাইন টেনে নেব, নিচেতে আমি ওই অক্ষগুলি আবার টেনে নেব, টেনে নিয়ে দেখো আমি এই অঙ্কটা কমপ্লিট করব। তো দেখো আমি এখানে দুটো অক্ষর টেনে নিয়েছি, ঠিক আছে? তো এখানে আগের অক্ষরের লেখাটা এখানে রয়ে গেছে, আমি সেই জন্য কেটে দিলাম এটা। আগের যে চিত্রটা ছিল তার এখানে ওয়াই ড্যাশটা ছিল, তো তোমরা এইটাকে একটু বুঝে নাও। তাহলে এইটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, তাহলে এখানে নাম দিয়ে দেবো এক্স ও এক্স ড্যাশ, আর এইটা হচ্ছে ওয়াই অক্ষ, নাম দিয়ে দিলাম ওয়াই ও ওয়াই ড্যাশ। এবার বিন্দুগুলি প্লট করব। বিন্দুগুলো কি ভালো করে দেখো। প্রথম বিন্দুটা হচ্ছে x স্থানাঙ্ক 20, y স্থানাঙ্ক 20, তার মানে 20,20, তাই তো? তাহলে মূল বিন্দু থেকে যাত্রা শুরু করব। x স্থানাঙ্ক 20 মানে ধনাত্মক সংখ্যা, যেহেতু x অক্ষ বরাবর ডান দিকে হাঁটতে শুরু করব, 20 ঘর। তাহলে এখান থেকে শুরু করে এখানে এলাম 10 ঘর, আবার এখান থেকে আরেকটা মোটা দাগ গেলাম আরও 10 ঘর, মানে মোট 20 ঘর। x স্থানাঙ্ক হয়ে গেল 20, y স্থানাঙ্ক 20 মানে y অক্ষ বরাবর উপরের দিকে উঠবো 20 ঘর, যেহেতু ধনাত্মক সংখ্যা। তাহলে এখানে এলাম 10 ঘর, আবার এখানে এলাম
আরও 10 ঘর, মানে মোট 20 ঘর হয়ে গেল। এই বিন্দুটাই গোল করে ফুটকি করে দাগ দিয়ে দিলাম, এই বিন্দুটা হয়ে গেল 20,20 আমি লিখে দিলাম। পরের বিন্দুটা 15, এক্স স্থানাঙ্ক 25, ওয়াই স্থানাঙ্ক 15, তার মানে 25,15 বিন্দুটি। তাহলে মূল বিন্দু হয়ে যাত্রা শুরু করব। এবার 25 ঘর যাব, তাহলে 10 ঘর, তারপরে এটা 20 ঘর, আরও 5 ঘর, মানে অল্প মোটা দাগটাতে এলাম। ঠিক আছে, ভালো করে দেখো। তাহলে এখান থেকে যাত্রা শুরু করলাম, প্রথমে 10 ঘর, তারপরে আরও 10 ঘর, 20 ঘর, তারপরে অল্প সরু দাগটার মাঝের ঘরটাতে এলাম, এটা 5 ঘর, 25 ঘর হয়ে গেল। এক্স স্থানাঙ্ক হয়ে গেল, ওয়াই স্থানাঙ্ক 15, মানে ওয়াই অক্ষর বারবার উপরের দিকে 15 ঘর উঠবো। তাহলে মোটা দাগটা এলাম 10 ঘর, তারপরে এই জায়গাটায় অল্প মোটা দাগটাতে এলাম আরও 5 ঘর, মোট 15 ঘর হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কী হয়ে গেল? 25,15। ঠিক আছে, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হয়ে গেল 25,15। আমি ছোট্ট করে এখানে লিখে দিলাম। এর পরের বিন্দুটা কি আছে? এক্স স্থানাঙ্ক 15, ওয়াই স্থানাঙ্ক 25, তার মানে 15,25। তাহলে আমি এক্স অক্ষরের মূল বিন্দু থেকে যাত্রা শুরু করব। এইদিকে যেতে যেতে আমি 15 ঘর যাব। 15 ঘর মানে 10 ঘর আর 5 ঘর, ডান দিকে যাবো কারণ ধনাত্মক সংখ্যা, তাহলে মোট 15 ঘর চলে এলাম। ওয়াই স্থানাঙ্ক হচ্ছে 25, ধনাত্মক সংখ্যা মানে উপরের দিকে উঠবো, তাহলে 10 ঘর, 10 ঘর 20 ঘর, তারপরে এই মাঝের এই ঘরটাতে এলাম 5 ঘর, তাহলে হয়ে গেল 25 ঘর। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক 15,25। এবার এই তিনটে বিন্দু যোগ করে দিলেই আমি সরলরেখা পেয়ে যাব। তাহলে স্কেল বসাবো। আমি বন্ধুরা এই অঙ্কগুলি আমি পেনে করছি যাতে তোমরা ছবিতে ভালো করে ক্লিয়ার দেখতে পাও। আমি যদি পেন্সিল দিয়ে করতাম তোমরা কিন্তু দেখতে পেতে না ক্লিয়ারভাবে, তোমরা কিন্তু খাতাতে পেন্সিল দিয়ে করবে। আর আমি বারে বারে বলছি এই বিন্দুগুলো তোমরা একটু এত মোটা করবে না, এটা পেনে দাগ পড়ে বেশি মোটা হয়ে গেছে, এত মোটা করবে না, যাতে না হয় সেটা লক্ষ্য রাখবে। ঠিক আছে, তো এই হলো। এবার তোমরা নাম দিতে পারো এটার এ বি বা এ ড্যাশ বি ড্যাশ বা A1 B1, যার যা খুশি। তাহলে আবার সেই একই লেখা লিখে দিবে। ছক কাগজের আমি এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ড্যাশ পরস্পর লম্ব দুটি অক্ষর টানলাম, তারপরে এক্স স্থানাঙ্ক ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে আমি এই 25,15, 20,20 এবং 15,25 বিন্দু তিনটিকে ছক কাগজে স্থাপন করলাম, তারপরে স্কেল দিয়ে যোগ করে এবি সরলরেখা পেলাম। ঠিক আছে, হয়ে গেল 4-এর দাগের 4-এর অঙ্কটা। এবার লাস্ট অঙ্ক 4-এর দাগের 5-এরটা বলেছে দুটি সংখ্যার বড়টির 5 গুণ ছোটটির 8 গুণের সমান। তাহলে দুটো সংখ্যা দেওয়া আছে কিন্তু সংখ্যা দুটি কী কী আমরা জানি না, তাই তো বলেছে বড়টির 5 গুণ ছোটটির 8 গুণের সমান। তাহলে আমরা ধরে নেব 5-এর দাগের অঙ্কটা কি ধরে নেব, যে মনে করি বড় সংখ্যাটি হলো এক্স এবং ছোট সংখ্যাটি হলো ওয়াই। তাহলে শর্তানুসারে কি বলতে পারি? শর্তানুসারে কি বলা আছে দেখো, বলেছে কি হবে, দুটি সংখ্যার বড়টির 5 গুণ, বড়টাকে বড় সংখ্যাটি আমরা ধরেছি এক্স, তাহলে এক্সের 5 গুণ কী হবে 5x, ছোটটির 8 গুণের সমান। তাহলে এটার সঙ্গে কে সমান হবে, ছোট সংখ্যাটা কি ওয়াই, তার 8 গুণ, তাহলে 8 ইন্টু ওয়াই, তার মানে 8y। তাহলে এইটাকে 1 নম্বর দিয়ে দিতে পারো। এইটাই হচ্ছে সমীকরণটা যেটা তৈরি করতে বলেছিল। একঘাত সমীকরণ আকারে প্রকাশ করি, এটাই হলো সেই সমীকরণটা। এবার লেখচিত্র অঙ্কন করার জন্য আমরা বাঁ দিকে এক্স রেখে বাকিটাকে ডান দিকে পাঠিয়ে দেবো। তাহলে 5x থেকে বাঁ দিকে এক্স থাকলে আর 5 টাকা ডান দিকে পাঠিয়ে দিলে কী হয়ে যাবে, 8/5 ইন্টু ওয়াই হয়ে যাবে কি, তাই তো? তাহলে এইটা হলো আমাদের x সমান 8/5 ইন্টু ওয়াই। এবার আমরা কি করব, আমরা ঠিক আগের মতো ঘর টেনে নেব। তাহলে এক্স সমান কি হয়ে যাবে 8/5 ইন্টু ওয়াই, আর এখানে ওয়াই লিখে রাখবো। 1, 2, 3টে ঘর টেনে নেব 3টি বিন্দুর স্থানাঙ্ক লেখার জন্য। এখানে আমরা স্থানাঙ্কগুলো কীভাবে বসাবো, একটা কথা দেখো, এখানে এক্স সমান 8/5 ওয়াই, ওয়াইয়ের জায়গায় যদি 0 বসাই তাহলে 8/5 গুণিত 0, এক্সের মান কি হয়ে যাবে 0। তাহলে ওয়াইয়ের জায়গায় 0 বসিয়ে এক্সের জায়গায় 0 বসিয়ে দিলাম, একটা বিন্দু খুব সহজে পেয়ে গেলাম 0,0। ঠিক আছে, এটা আশা করি বুঝতে তোমাদের কোনো অসুবিধা নেই। ওয়াইয়ের জায়গায় 0 বসালে কি হবে, 8-এর 5 গুণিত 0, কোনো সংখ্যার সঙ্গে 0 গুণ করলে 0 হয়, তাহলে এক্সের মান হয়ে যাচ্ছে 0। তাহলে 0,0 একটা বিন্দু পেয়ে গেলাম, মানে 0, আর এখানে 0 লিখে দিলাম। এবার দেখো 8 আমরা কি সবসময় পূর্ণ সংখ্যায় পেতে চাই, এখানে ওয়াইয়ের মান যদি 1 বসাই তাহলে এক্সের মান কত হয়ে যাবে, 8/5 গুণিত 1 মানে 8-এর 5, কিন্তু 8-এর 5টা পূর্ণ সংখ্যা নয়। তাহলে পূর্ণ সংখ্যা করার জন্য কী করতে হবে, ওয়াইটাকে সবসময় 5-এর গুণিতকে নিতে হবে। ভালো করে ভেবে দেখো, নিচে 5 আছে আর এই ওয়াইটা গুণ আছে,
তাহলে আমি যদি 5-এর গুণিতকে ওয়াইটাকে ধরি তাহলে এই 5-এর সাথে কেটে যাবে, সবসময় গিয়ে পূর্ণ সংখ্যা পাবো। তাহলে আমি ওয়াইয়ের জায়গায় প্রথমে 5-এর গুণিতককে প্রথম 5 গুণিত 1 5টাকে নিলাম, তাহলে 5 নিলাম। ওয়াইয়ের মান 5 নিলে এটা রাফে আমি করে দেখাচ্ছি, দেখো। তাহলে এক্স কত হবে? এক্স হবে 8-এর 5 গুণিত ওয়াই মানে হচ্ছে 5। 8-এর 5 গুণিত ওয়াইয়ের মান তো আমরা 5 নিয়েছি, তাহলে কেটে গেল 5-একে 5, তাহলে 8 গুণিত 1 কত হয়ে যাবে? 8, তাহলে এক্সের মান হয়ে যাবে 8। এরপর 5-এর আরেকটা গুণিতক নেব, আমরা -5 নিতে পারি চাইলে, ঠিক আছে, বা 10 নিতে পারি। আমি -5 দিয়ে করে দিচ্ছি, তোমরা 10 নিয়ে করো, ঠিক আছে। তাহলে ওয়াই সমান -5 হলে এক্স কত হবে? এক্স হবে 8-এর 5 গুণিত -5, তাহলে 5-একে 5 আর -5 কেটে হবে -1, 8 আর -1 গুণ করে হবে -8। তাহলে ওয়াইয়ের মান যখন -5, এক্সের মান তখন -8। তোমরা যদি 10 বসাতে কী হতো? 5 দুগুণে কেটে 10 হতো, তাহলে 2 × 16 মান হয়ে যেত এক্সের, আর ওয়াইয়ের মান হতো তখন 10, ঠিক আছে। যে কোনো একটা বিন্দু নিলেই হবে। তাহলে আমি 3টে বিন্দু পেলাম, 0,0, 8,5, -8, -5। আমি বন্ধুরা এই ছক কাগজটা দিয়ে এটা প্লট করে দেবো, ঠিক আছে। তাহলে আমি দেখো এখানে ছক কাগজটা রাখলাম। প্রথম বিন্দুটা 0,0, এটা তো মূল বিন্দু, তোমরা সবাই জানো। তাহলে এই বিন্দুটাই হচ্ছে 0,0 মূল বিন্দুটা। তাহলে মূল বিন্দুর স্থানাঙ্ক 0,0, এটাকে আমি এরকম গোল করে দাগ দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, আর একটা বিন্দু কি আছে? 8,5, দেখো এক্স স্থানাঙ্ক 8, ওয়াই স্থানাঙ্ক 5, দুটোই ধনাত্মক। তাহলে প্রথমে এক্স অক্ষ বরাবর ডান দিকে 8 ঘর যাব, তাহলে এই এলাম 5 ঘর, তারপরে 6, 7, 8, আর ওয়াই অক্ষ বরাবর 5 ঘর উপরের দিকে উঠবো, তাহলে এই দাগটাই চলে এলাম, অল্প মোটা দাগটাই 5 ঘর আমরা জানি। তাহলে এই বিন্দুটা হয়ে গেল 8,5, লিখে দিলাম 8,5। এর পরে বিন্দুটা কি? -8, -5, তাহলে এক্স স্থানাঙ্ক -8, ওয়াই স্থানাঙ্ক -5। তাহলে মূল বিন্দু থেকে যাত্রা শুরু করব, যেহেতু এক্স স্থানাঙ্ক মাইনাস, তাহলে বাঁ দিকে হাঁটতে শুরু করব। কত ঘর যাব? 8 ঘর, তাহলে এই হলো 5 ঘর, তারপরে 6 ঘর, 7 ঘর, 8 ঘর, আর ওয়াই স্থানাঙ্ক -5, তার মানে ওয়াই ঘর আবার নিচের দিকে যাত্রা শুরু করব 5 ঘর, তাহলে নিচের দিকে 5 ঘর হচ্ছে অল্প মোটা দাগটা এসে হাজির হব। তাহলে এইখানটাই আমি গোল করে দাগ দিয়ে দিলাম, তাহলে এই বিন্দুটা লিখে দিলাম -8, -5। এবার এই বিন্দুটা স্কেল দিয়ে যোগ করে দেব। স্কেল বসালাম, ঠিক আছে। দেখো মূল বিন্দু দিয়ে একদম মাঝ বরাবর গেছে, উভয় দিকে তীর চিহ্ন দিয়ে দেবো, নাম দিয়ে দেবো এবি। সরি, এখানে এবি লিখে ফেলেছি, এইদিকে এ, এদিকে বি। তাহলে তোমরা আবার সেই লেখাটি লিখে দেবে, যেটা লিখতে হয় যে ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ দুটি পরস্পর লম্ব অক্ষ টানলাম। ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে -8, -5, 0,0 এবং 8,5 বিন্দু তিনটি স্থাপন করলাম। তারপরে স্কেল দিয়ে যোগ করে আমি এবি সরলরেখা পেলাম। তাহলে বন্ধুরা 4-এর দাগের সব অঙ্কগুলি আমাদের কমপ্লিট হয়ে গেল। ওকে, এই ভিডিওতে আমরা আর বড় করব না বন্ধুরা এই ভিডিওটিকে। পরের ভিডিওতে আমরা 5-এর দাগের অঙ্ক এবং তার পরবর্তী অঙ্কগুলো নিয়ে হাজির হব। আশা করি তোমাদের সঙ্গে পাবো। যারা চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দাও। সঙ্গে থেকে বন্ধুরা, খুব শীঘ্রই আবার হাজির হব।